হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 9, লেখা সামিয়া খান। সকালে প্রাতঃভ্রমণ শেষে বাসায় ফিরেছে আরিয়ান। সকাল সকাল তার মেজাজটা খুব ভালো থাকে, কারণ সকালে সবচেয়ে পবিত্র এবং শুদ্ধতম হাওয়া প্রবাহিত হয়। তাছাড়া কালকে রাতে সে বেশ সুন্দর একটা স্বপ্ন দেখেছে। একটা ছোট্ট বাবু তার সাথে খেলা করার জন্য আকুলি বিকুলি করছে। অজান্তেই হেসে ফেলল আরিয়ান। মায়ার সাথে এই সন্তান নিয়ে কত জল্পনা কল্পনা না করছেই সে। মায়া সবসময় বাবুর জন্য এটা করবে আর বাবুর জন্য ওটা করবে বলতো। এভাবে ছবি তুলবে তো ওভাবে। অথচ আরিয়ান অন্য চিন্তা করতো। ইতিমধ্যে আরিয়ান নিজের ভবিষ্যতের ভাবি প্রজন্মের ভবিষ্যৎ সিকিউর করে ফেলেছে। কালকে মায়াকে একটু বেশি মেরেছে আরিয়ান, তা সে জানে। অথচ ভালোবাসার সাথে শাসনও প্রয়োজন। এতটুকু শাসন না করলে চলবে না, কারণ মায়া যে কাজ করেছে তাতে যতটুকু করেছে তা কম। রুমে ঢুকে আরিয়ান দেখতে পেল শোভা এখনও ঘুমাচ্ছে। ঘুমানোর সময় এই মেয়ের কোনো কিছু ঠিক থাকে না। গায়ের শাড়ি তো প্রতিদিন খাটের নিচে পাওয়া যায় সকালে। সারা রাত আরিয়ানের উপর দিয়ে হাত পা দিয়ে রাখে। এ নিয়ে কিছু বলেও লাভ হয়নি আরিয়ানের। হেতু যে লাউ সেই কদুই থেকে যায়। হাত থেকে রিস্ট ওয়াচ খুলে তা টেবিলের উপর রাখলো আরিয়ান। বেডের কাছে এসে শোভাকে ডাক দিতে এক ডাকে উঠে গেল সে। শোভা আবার এদিকে দিয়ে ভালো আছে যে ওকে বেশি ডাকতে হয় না। নিজেকে টানতে টানতে কোনোভাবে ওয়াশরুমের দিকে এগিয়ে চলল শোভা। আসবো ভাই? কি ব্যাপার রিশা ম্যাডাম, এত সকাল সকাল আজকে ভাইয়ের রুমে? রুমে প্রবেশ করে রিশা কিছু না বলে আরিয়ানের হাত ধরে তাকে বারান্দায় নিয়ে আসলো। ভাই, তুমি কি এখনো মায়ার আশা করো? মায়াকে নিয়ে তোর সাথে কিছু বলতে চাই না আমি। ভাই, তুমি কালকে মায়ার বাসায় গিয়েছিলে নাকি? কেন? দেখো ভাই, তুমি বিবাহিত, তোমার বউ আছে, আর তুমি নিজে মায়াকে ছেড়ে ভাবিকে বিয়ে করেছো। তাহলে এখন মায়ার কাছে যাও কেন? ওটা তোর না জানলেও চলবে, এবং তোর নায়ককে বলে দিবি ওর থেকে দূরে থাকতে। তা নয় আমি যে কি করব তা নিজেও জানি না। তুমি কিছু করো না, তুমি কিছু করো না করো, কিন্তু ধ্যান যদি এগুলো জানতে পারে তাহলে তোমাকে আস্ত রাখবে না। ধ্যানের টাকায় চলি না আমি। ধ্যানের টাকায় না চললেও ধ্যানের বোনের স্বামী তুমি। তুই যা এখন থেকে রিশা। ভাই, সব কিছু পেতে চাও যদি, তাহলে কিছুই পাওয়া হবে না শেষে, কথাটা মনে রেখো। আরিয়ান হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর বিছানায় মুখ খরগোশের মতো করে বসে আছে শোভা। ওভাবে বসে না থেকে রেডি হও। রেডি হব কেন? ভার্সিটিতে যাবে ভার্সিটিতে যাবে না নাকি? না, কয়দিনের অফ নিয়েছি। গুড, ভালো করেছো। মায়ের আশেপাশে থাকবে সবসময়। ঠিক আছে, আপনাকে একটা কথা বলা ছিল। বলতে পারো। বিছানা থেকে নেমে শোভা গিয়ে আরিয়ানের সামনে দাঁড়ালো। তার বুকে মাথা রেখে বলতে শুরু করলো, কালকে মা তার রুমে ডেকেছিল। সে আমাদের সন্তান চায়। আমাকে একটা বাবু দেবেন? প্রত্যেকটা মেয়ে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায়। শোভাও তার ব্যতিক্রম নয়। আরিয়ানের বড্ড খারাপ লাগে মেয়েটার জন্য, অথচ সে নিরুপায়। মায়াকে ভালো রাখতে চাইলে শোভাকে কষ্ট দিতে হবে। শোভার মাথাটা বুক থেকে উঠিয়ে তার মুখটা আঁচলায় তুলে নিল আরিয়ান। এসবের সময় এখনো হয়নি শোভা। সময় হলে একাই হবে। বিয়ে হওয়ার পর একটা স্টেজের আগে ভেবে নিতে হয় না। কেন, আপনি অক্ষম নাকি বাবু দিতে? ধুম করে শোভার এই কথার একবার চোখ বন্ধ করল আরিয়ান। এই মেয়ের সাথে কথা বলা বৃথা। তার পুরুষত্বের উপর প্রশ্ন তুলবে তা জানা ছিল না আরিয়ানের। শোভার দুই কানের লতি নিজের দুই হাত দিয়ে ধরে আরিয়ান বলল, এই ফল খুব শীঘ্রই পাবে শোভা। ঘোড়ার ডিম কচু পাবো। বিশাল ওয়ার্ডরোবের সামনে দাঁড়িয়ে আছে মায়া। পুরো রুম জুড়ে বিভিন্ন তাক রাখা। এসব তাকে আবার বিভিন্ন পোশাকে সাজানো। ওয়েস্টার্ন থেকে শুরু করে কালচারাল সব রকমের পোশাক আছে।
এবং অতি আশ্চর্যভাবে ড্রেসগুলোর মাপ মায়ার শরীরের মাপের সাথে মিলে যায়। নানা চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ দিহানের ডাকে চমক ভাঙল মায়ার। মায়ামতি, তুমি ওখান থেকে একটা খোলামেলা নর্মাল ড্রেস পরে আসো এবং তাড়াতাড়ি, কারণ কাল থেকে কিছু খাওনি। জি স্যার। একটা কলাপাতা রঙের ঢিলেঢালা 3 পিস পরেছে মায়া। ধিয়ান একবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে পাশে বসতে নির্দেশ দিল। মায়ামতি, বুঝলে এতদিন একা একা খেতে হতো। মাহাসিনও বিজি থাকে আমার থেকে, ফলস্বরূপ আমার সবসময় একা খেতে হতো। এখন তুমি এসেছো, যাই হোক না কেন একসাথে খাবো আমরা, সবসময় মনে থাকবে? ধিয়ানের কথায় মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করল মায়া। ধিয়ানের এই এক বিষয় খুব খারাপ লাগে, কথায় কথায় জি হুজুরি করা। কেন? এখানে তো মায়া বলতে পারতো, আমার ক্ষুধা লাগলে আমি খেয়ে নেব। তা না করে ধিয়ান যা বলছে তাতে সম্মতি প্রকাশ করছে। দেখো মায়া, তুমি নারী, এত সহজে কেন মানুষের কথা শোনো? আমি যা বলবো তোমার তাই করতে হবে? হুম, আপনি তো বলছিলেন। আমি বলেছিলাম তাই বলে কি তোমার ব্যক্তিত্ব বোধ নেই? আমি যদি এখন তোমাকে ফিজিক্যাল হতে বলি তো তাই হবে? ছি, আবার অশ্লীল কথা শুরু। এই যে আমি বলি কি, গাধায় বুঝে কি? জেন্ডার মিস্টেক, আমি গাধা হতে পারবো না। তুমি ছোট মস্তিষ্কের বিলাই, তা ভুলে গিয়েছিলাম। এখন চুপচাপ খাও। ব্রেকফাস্ট করার সময় ধমক দিয়ে দিহান মায়াকে 3টা হাঁসের ডিম আর 1 গ্লাস দুধ খাইয়েছে, তার উপর ভেজিটেবল স্যালাড। এগুলো দেখে মায়ার রাগ হলো। কোথায় ভালো মন্দ খাওয়াবে তা নয়, যত প্রকার সিদ্ধ জিনিস খাওয়াচ্ছে। এই স্যার, আপনার কি টাকার অভাব যে আপনি কিসব ঘাস খেতে দিচ্ছেন আমাকে? এত বকবকানি করবে না, খেয়ে এখন চুপচাপ ঘুম দিবা, কারণ তোমার ঘুমের প্রয়োজন। হুম, ঢং। মায়ের মুখ ঢং শব্দ শুনে বেশ গম্ভীর হয়ে গেল ধিয়ান। হুঁ, ঢং এই শব্দটা তোমার মতো আরেকজন বলতো। কে সে? মায়ার মুখ হাত দিয়ে মুছে দিয়ে বেশ স্বাভাবিকভাবে দিহান বলল, আমার স্ত্রী আয়শা, যে এখন মৃত। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো দিতে ভালো